এতটা সময় কেউ বাইরে থাকে? আন্টি সেই কখন থেকে ডাকছে তোমাকে? কথাগুলো বলতে বলতে দরজা খুলতে শশী হা হয়ে গেল, কারণ তার সামনে জয় নয় সমুদ্র দাঁড়িয়ে আছে। শশী হা করে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। পরনে ডোরাকাটা আর্মি শার্টটা বেশ আটোসাটো হয়ে গায়ের সাথে সেটে আছে। সমুদ্র শশীকে এভাবে দেখে চোখ থেকে চশমা খুলে বুকের সাথে ঝুলিয়ে ফের একবার শশীর দিকে তাকালো। চিকন গরনের ছোটখাটো মেয়েটা ওড়না কোমরে গুজে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুলগুলো খোপায় মুড়িয়ে রাখা। সমুদ্র এবার একটু নিচু হয়ে শশীর মুখ বরাবর মুখ এনে আস্তে করে বলল, ভেতরে যাব? সমুদ্রের এহেন কাজে শশী থতমত খেয়ে মাথা পিছনের দিকে নিয়ে পিছিয়ে গেল। সমুদ্র বাঁকা হেসে ভিতরে চলে গেল। শশী এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলো বোধহয় সমুদ্রকে হাসতে দেখলো। শশী যখন ঝাড়ু ওর গোড়া গালে ঠেকিয়ে ভাবতে ব্যস্ত, তখনই একটা লোক ব্যাগ হাতে শশীর সামনে দাঁড়িয়ে বলল, ঝাড়ুটা কোথায় রাখবো? লোকটার কথা শুনে শশী তড়িঘড়ি করে গাল থেকে ঝাড়ু সরিয়ে বলল, কি? না মানে চারের ব্যাগটা কোথায় রাখবো? কোথায় আবার? এই যে আমার এত বড় মাথাটা আছে, কি জন্য? ওনার ব্যাগটা এখানেই রাখুন। শশীর এমন কথা শুনে লোকটা থতমত হয়ে গেল। বোকার মতো শশীর দিকে তাকিয়ে আবারও হাতের ব্যাগটার দিকে তাকালো। অতঃপর খুবই সরল চাহনি দিয়ে বলল, এত বড় ব্যাগ আপনার ওই ছোট্ট মাথায় আটবে ম্যাডাম? আর আটতেও পারে। যেহেতু আপনি বলছেন সেহেতু এটে যাওয়ার তো কথা। আচ্ছা আপনি নিচু হন, আমি ব্যাগটা রাখছি। শশীর যেন রাগে মাথা ফেটে যাচ্ছে, তবুও নিজেকে ঠিক রেখে দাঁতে দাঁত কিরমির করে বলল, বলি, সামনে যে এত জায়গা সেটা আপনার চোখে পড়ে না? দয়া করে আপনার বকবকানিটা থামিয়ে ব্যাগটা রেখে বিদায় হন। দাঁড়ান দাঁড়ান, তার আগে এটা বলুন আপনি কে? লোকটা ব্যাগটা শশীর পায়ের কাছে রেখে সোজা দাঁড়িয়ে সুন্দর একটা হাসি দিয়ে বলল, জি, এই অদম হলো সমুদ্র স্যারের একমাত্র কাছের গাড়ির একমাত্র ড্রাইভার। তবে এখানে এসে আমি মনে বড়ই দুঃখ পেয়েছি। ভিতরে ভিতরে অভিমানের পাহাড় জমা হয়েছে। লোকটার কথা বুঝতে না পেরে শশী বলল, মানে? মানে আমার চিরকুমার থাকবে বলে পণ করা ছাড়টা এভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলবে, আমি স্বপ্নে কেন, জেগে জেগেও ভাবিনি। অন্তত আমাকে বলতে পারতো। স্যার শুধু মুখেই বলে আমায় ভালোবাসে, অথচ তার বিয়েতে আমাকে জানালেই না। কেন আমি একটু বেশি খাই এই জন্য? লোকটার কথা শুনে শশী অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। ও আসলে বুঝতে চাইছে সমুদ্র বিয়ে করলো কবে আর কাকে। কিছুক্ষণ ভাবার পর ওর মাথায় এলো লোকটা আসলে ওকে সমুদ্রের বউ ভাবছে। কথাটা মাথায় আসতে লজ্জায় নুয়ে গেল। শশী ফের কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে সমুদ্র ও গম্ভীর স্বরে বলল, এ কি ইমরান, তুমি এখানে যাওনি কেন? সমুদ্রের কথা শুনে শশী আর ইমরান দুজনেই সমুদ্রের দিকে তাকালো। শশীর সাথে সাথে চোখ ফিরিয়ে নিলেও ইমরান মাথা নিচু করে বলল, আপনি তো ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিলেন না, তাই আমি নিজে নিজেই পরিচিত হচ্ছি। কিন্তু স্যার, আপনি এটা আমার সাথে করতে পারলেন? আমাকে একটা বারও জানালেন না। সমুদ্র ইমরানের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, বাজে কথা বন্ধ করে কি বলতে যাচ্ছ সেটা বলে নিজের কাছে যাও। স্যার আপনি এখনো বুঝতে পারছেন না আমি কি বলছি? আচ্ছা আমিই বলে দিচ্ছি। আপনি যে এভাবে চুপি চুপি বিয়ে করে নিলেন, সেটা এখানে এসে ম্যাডামকে না দেখলে তো জানতেই পারতাম না। তবে যাই হোক, ম্যাডাম কিন্তু সুন্দরী আছে। অতঃপর ইমরান মুচকি হাসি দিয়ে শশীর দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি আমায় ইমরান বলে ডাকতে পারেন, স্যারও এভাবেই ডাকে। আচ্ছা তাহলে আমি যাই এখন। কথাগুলো বলে ইমরান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সমুদ্র তখনও ওখানে দাঁড়িয়ে। শশী দৌড়ে ভিতরে যেতে পিছন থেকে সমুদ্র ওকে ডেকে বলল, দাঁড়াও, তুমি ইমরানকে বলেছো তুমি আমার বউ? শশী কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা এত কথা বলে আর যা বলে সবই ভুলভাল কথা বলে। এখন ওনাকে কি বলবো? ছি, ওনার সামনে এগুলো হতে হলো, এত লজ্জা লাগছে। আচ্ছা, উনি কি আমার দিকে তাকিয়ে আছে? মাথা নিচু করে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আর মেঝেতে নখ করছিল, কেননা পিছনে তাকিয়ে সমুদ্রের দিকে তাকানোর মতো সাহস ওর নেই। সমুদ্র হেঁটে শশীর পিছনে এসে দাঁড়ালো। বুক সমান শশী ঠিক তার খোলা কাঁধে সমুদ্রের নিঃশ্বাস টের পাচ্ছে, আর এতেই ওর ভিতরে তোলপাড় চলছে। সমুদ্র বিষয়টা বুঝতে পেরে বাঁকা হেসে একটু নিচু হয়ে মুখটা শশীর কানের কাছে এনে ফিসফিস করে বলল, আমার বউ হওয়ার এত শখ? ব্যাস। সমুদ্রের এই কথাটা শশীর কানে যেতেই শশী চোখ বন্ধ করে ডান হাতে জামা চেপে ধরল। সমুদ্র কথাটা শেষ করে শশীর কানে ফু দিতেই শশী দৌড়ে ওখান থেকে চলে গেল। শশীর যাওয়ার দিকে তাকিয়ে সমুদ্র সোজা হয়ে দাঁড়িয়ে নিজের মনে বলল, খুব শীঘ্রই তোমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। খাটে বসে দেয়ালে টাঙানো ইকবালের ছবির দিকে তাকিয়েছিলেন শাহানারা।
কেবলই রৌদ্রের সাথে কথা বলা শেষ করলো। ছেলেটা ভীষণ খুশি, সামনের সপ্তাহে আসবে। আসার কথা ছিল আরো 1 মাস পর, তবে কাজ আগে আগে শেষ হয়ে যাওয়ায় চলে আসছে। এখানে মাসখানেক থেকে আবারও চলে যাবে। ফোন দিলেই আগে শশীর কথা বলে। এবার রৌদ্র আসলে শশীর বাবার সাথে কথা বলবো। সমুদ্র যখন বিয়ে করবে না বলে ঠিক করেই রেখেছে, তখন রৌদ্রের বিয়েটা আগে দিয়ে দেব। বসে বসে এসবই ভাবছিল শাহানারা। তখনই বাইরে থেকে সমুদ্র দরজায় নক করে বলল, আসবো মা? সমুদ্রের ডাকে ধ্যান ভাঙল শাহানারার। নিজেকে গুছিয়ে নিয়ে মিষ্টি হেসে বলল, আয় ভিতরে আয়। সমুদ্র ভিতরে এসে মায়ের পাশে বসলো। শাহানারা সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, কতদিন পর আসলি, এবার কিন্তু সহজে যেতে দিব না। সামনের সপ্তাহে রুদ্রও আসছে, দুটোকে কতদিন একসাথে নিজের হাতে খাওয়াই না। এবার তোকে যেতে দেবই না, অনেকটা দিন আমার কাছে রেখে দেব। রুদ্রটাকে যাও বা পাই, তোকে তো পাওয়াই যায় না। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন শাহানারা। সমুদ্র মায়ের কথা শুনে হালকা হেসে বলল, তোমার ছেলেকে এভাবে বাড়িতে বেঁধে রাখলে দেশকে রক্ষা করবে কে? কেন, আর কেউ নাই বুঝি? দেশ রক্ষা করার দায়িত্ব সবার। সব দায়িত্ব কি তুই একা নিয়ে বসে আছিস? আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছে ছেলেকে কাছে রেখো। সমুদ্রের কথা শুনে শাহানারা অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ এটা তো শুধু কথার কথা। আমার একটা কথাও তুই রেখেছিস যে এই কথাটা রাখবি? কত করে বললাম বিয়েটা কর। এত বড় একটা বাড়িতে একা একা থাকি, ভালো লাগে বল? এখন শশী আছে, তাও একটু ভালো লাগে। জয় আর শশী মিলে বাড়িটাকে একদম মাতিয়ে রাখে। এখন একটু বাড়িটাকে জীবন্ত মনে হয়। তো শশীকে একদম পার্মানেন্টভাবে বাড়িতে রাখার ব্যবস্থা করো, তাহলে আর তোমার একা লাগবে না, আবার বাড়িটাকেও মৃত মনে হবে না। শাহানারা ভাবল সমুদ্র হয়তো জানে রৌদ্র শশীকে পছন্দ করে, তাই এই কথা বলছে। হয়তো শশীকে রৌদ্রের বউ করে আনার কথা বলছে। এটা মনে মনে ভেবে শাহানারা হাসি মুখে বলল, হ্যাঁ, আমিও সেটা ভাবছি। এবার তুই যাই বলিস না কেন, শশীকে এই বাড়ির বউ করেই আনবো। আমি রুদ্রর সাথে কথাও বলেছি। ও আমি শশীকে বিয়ে করতে রাজি মা, তুমি শশীর বাবার সাথে কথা বলো, আমি আর দেরি করতে চাই না। শাহানারার কথার মাঝেই সমুদ্র কথাটা বলল। আচমকা বড় ছেলের মুখে এমন কথা শুনতেই মুহূর্তের মধ্যে শাহানারার হাসি মুখটা কালো হয়ে গেল। ভিতরে ভিতরে আসন্ন সময়ের কথা ভেবে কেঁপে উঠল। শেষে ভাই ভাই বিবাদ না বাঁধে। ছোটবেলা থেকে রৌদ্রটা চুপচাপ হলেও যখন যা দরকার নিজের মুখে চেয়ে নিয়েছে, যেমন শশীকে ওর কাছে চেয়েছে। আর আমিও হাসি মুখে ওকে দেব বলে কথা দিয়েছি। কিন্তু সমুদ্র বরাবরই জেদি, একগুঁয়ে, সব সময় কথা মুখের মধ্যে রেখেছে, কখনো চায়নি। তবে যেটা প্রয়োজন ঠিকই সেটা নিজে নিয়ে নিয়েছে। আর পছন্দের জিনিস না পেলে পুরো বাড়ি মাথায় তুলেছে। তাহলে এখন কি হবে? শাহানারা যখন এসব ভাবছিল তখন সমুদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। কথাগুলো বলে সমুদ্র রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু পিছনে রেখে গেল আসন্ন বিশাল এক ঝড়, যেটা কি আকার ধারণ করতে পারে এটা ভাবতেই কেঁপে উঠছে শাহানারা। সমুদ্র যে ওকে ঘুমাতে বলল, কিন্তু আজকের পর থেকে ঘুম কি ওর চোখে আদৌ ধরা দিবে? এভাবে আমার ঘরে উকি মারছো কেন? এই রে, ধরা পড়ে গেলাম। এই জন্যেই হয়তো বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওনাকে এই সময়ই আসতে হলো। সেই বিকেলের পর থেকে আর ওনার সামনে পড়িনি। ওই ঘটনার পর থেকে কোন মুখে ওনার সামনে দাঁড়াবো? উনি যতদিন বাড়ি থাকতো না, দিনের বেশিরভাগ সময়ই ওনার ঘরে শুয়ে বসে কাটাতাম। সেই সময় হয়তো ভুল করে আমার বইটা ফেলে রেখে এসেছি, সেটা নেওয়ার জন্যই তো আসা। তবে উনি রুমে আছে কিনা সেটা জানি না, এই জন্যই কেবলই একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম। আর তখনই উনি এভাবে চলে আসবে ভাবিনি। এখন কি বলবো আমি ওনাকে? থাক, কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না শশী। ওনাকে বুঝতে দিবি না যে তুই ওনাকে দেখে ভয়ে লজ্জায় মরে যাচ্ছিস। যত ভয় লজ্জা আছে সব ভেতরে চেপে চুপে রেখে দে আপাতত। এখন একটু উপর উপর দেখা যে তুই ভীষণ সাহসী। মনে মনে কথাগুলো বলে এক বুক সাহস নিয়ে পেছন ঘুরে ওনার দিকে তাকালাম। ব্যাস, বহু কষ্টে জমানো সাহসগুলো ফুস করে উড়ে গেল। এখন কি হবে? পর্ব 22। সমুদ্র ভ্রুকুচকে শশীর দিকে তাকিয়ে আছে, পেশিবহুল হাত দুটো পিছনে রাখা। শশীকে এভাবে চোরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক পা এগিয়ে আসলো। ততক্ষণে শশী দরজার সাথে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে।
এই মেয়ে, মতলব কি তোমার? এভাবে আমার রুমের বাড়ি কি করছো? আমার আবার কি মতলব থাকবে? আমি তো শুধু আমার বইটা নিতে আসছিলাম। আপনি রুমে আছেন কিনা সেটাই দেখছিলাম। আমতা আমতা করে এক নাগাড়ে কথাগুলো বলল শশী। বলা শেষে একবার চোখ তুলে সমুদ্রের দিকে তাকিয়ে পুনরায় চোখ ফিরিয়ে নিল। সমুদ্র বেশ কিছুক্ষণ শশীর দিকে তাকিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। সাথে সাথে শশী নিজের বুকে হাত রেখে লম্বা একটা শ্বাস নিল। এসব পুলিশ আর্মিদের সামনে পড়ে নিজেকে কেমন চোর চোর মনে হয়। আর উনিও বা কেমন এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল যেন আমার বিশাল কোনো টেররিস্ট আমি, আর ওনার ঘরে বোমা ফিট করতে আসছি। আজব লোক। কখনো কি একটু নর্মাল ভাবে তাকানো যায় না? দরজার বাইরে একা একা বকবক না করে ভিতরে এসে কি নেওয়া সেটা নিয়ে জলদি বের হও, আমি ঘুমাবো। ভিতর থেকে সমুদ্রের গলার আওয়াজ পেয়ে খানিকটা কেঁপে উঠল শশী। পরক্ষণে বুকে থুতু দিয়ে যেই রুমে ঢুকতে যাবে তখনই ভাবলো, এভাবে এত রাতে একটা ছেলে রুমে যাবে, বিষয়টা কেমন দেখায় না? তার চেয়ে বরং বইটা কাল সকালেই নিয়ে যাব। হ্যাঁ, তাই ভালো হবে। এখন মানে মানে কেটে পড়ি। কথাটা ভেবে শশী কোনো কথা না বলে আস্তে করে নিজের রুমে চলে গেল। সমুদ্র বেশ কিছুক্ষণ শশীর কোনো সাড়া না পেয়ে দরজার কাছে এসে দেখলো শশী নেই বাইরে। তাকিয়ে কিছু একটা ভেবে দরজা বন্ধ করে দিল। কেবলই বিছানায় উঠে শরীরটা এলিয়ে দিয়েছে। বেশিরভাগ সময় বনে জঙ্গলে শক্ত মাটির উপরে শুয়ে শুয়ে নরম বিছানা পেয়ে দু চোখে খুব সহজেই ঘুম চলে এসেছে। চোখ দুটো কেবলই এক করেছে, তখনই বিছানা কাঁপিয়ে ফোনটা বেজে উঠল। অমনি শটান করে চোখ খুলে গেল। হাজারো অনিচ্ছা সত্ত্বেও পাশ থেকে ফোনটা নিয়ে সামনে ধরতে রাগে পুরো মুখ লাল হয়ে গেল। তবুও কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে কেউ বিদ্রুপ করে বলল, তুমি যে এতটা ভীত হবে সেটা আমি জানতাম না সমুদ্র। ওই ছোট্ট একটা মেয়ের জন্য এত বড় একটা কাণ্ড ঘটালে, শেষে কিনা গুন্ডামি শুরু করলে, কিন্তু তারপরও তো লুকিয়ে রাখতে পারলে না। ঠিক জেনে গেলাম কত চালাক তুমি সমুদ্র। নিজে বিয়ে করবে না বলে এত কাণ্ড করলে, এখন ওই মেয়েটাকে কৌশলী বিয়ে বিয়ে করে আনলে। এখন তো ঠিকই বিয়ে করছো। হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই কার্ড পেয়ে যাবেন, আপনাদের সপরিবারের নিমন্ত্রণ। সমুদ্রের কথা শুনে ওপাশের ব্যক্তি বাঁকা হেসে বলল, সে আর বলতে, যতই হোক আমাদের কত কাছের সম্পর্ক। আচ্ছা বাদ দাও, তা মেয়েটিকে কি সত্যি বিয়ে করবে, নাকি এর পেছনে তোমার অন্য কোনো প্ল্যান আছে? কি বলো তো, তুমি বিয়ে করছো এটা কিছুতেই আমার হজম হচ্ছে না। শুধু শুধু নিজের জীবনের সাথে মেয়েটাকে জড়িয়ে মেয়েটাকে বিপদে ফেলতে চাইছো কেন? ভুলেও ওদিকে নজর দেওয়ার চেষ্টা করবেন না। আপনি খুব ভালো করেই জানেন সমুদ্র হুমকি দেয় না, সোজা কাজ করে দেখায়। তাই বলছি নিজের ভাইয়ের ছেলেকে সাবধান করুন, নয়তো অকালে প্রাণটা হারাতে হবে। কথাটা বলেই সমুদ্র ফোন কেটে দিল। এভাবে মুখের উপর ফোনটা কেটে দেওয়ায় মালবিকা রেগে হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনেক হয়েছে, আর না। এবার তোমাকে দেখাবো এই মালবিকা মির্জা কি করতে পারে। ফোনটা কপালে ঠেকিয়ে ভাবনায় মগ্ন ছিল সমুদ্র। সবটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। যতই চেষ্টা করছি সবটা ঠিক করার, কিন্তু কোনো না কোনোভাবে সবটা ঘটে যাচ্ছে। এরপর থেকে প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে ফেলবো। এসব ভাবনার মাঝেই হাতের ফোনটা আবারও বেজে উঠল। সমুদ্র ফোনের দিকে তাকিয়ে একটা শ্বাস নিয়ে নিজেকে ঠিক করে ফোনটা রিসিভ করে কানে ধরল। স্যার, এটাকে কি করব বলে তো দিলেন না। তোমার সাথে তোমার বাসা নিয়ে যাও। কথাটা বলে এই সমুদ্র ফোন কেটে দিল। অতঃপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এখন একটা লম্বা ঘুম ভীষণ প্রয়োজন। এদিকে ইমরান পড়েছে বিপাকে। কান থেকে ফোনটা সরিয়ে পিছনে ঘুরে শাহিনের দিকে তাকালো। জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। কয়েকটা ঘুষিতে যে এভাবে অজ্ঞান হয়ে যাবে ভাবিনি। এখনো তো হাত পা কিছুই ভাঙ্গা হলো না। স্যার তো বলেছিল হাত আর পা ভেঙে বাসায় রাখতে, কিন্তু এটা তো পুরাই হ্যাংলা। আমার হাতে মার খেয়েই এই অবস্থা। না জানি স্যারের হাতে খাইলে কি হতো। বেচারার কপাল ভালো, স্যার নিজে না এসে আমাকে পাঠিয়েছে। মাথা ধরে সোফায় চুপচাপ বসে আছে শাহানারা। সারাটা রাত ঘুম হয়নি, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। এই বয়সে এত চিন্তা আর নিতে পারছে না। সমুদ্র এখনো ঘুম থেকে ওঠেনি। শশী রান্নাঘরে শাহানারার জন্য চা বানাচ্ছে। চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে আসতে শাহানারা শশীর দিকে তাকালো। এই মিষ্টি মুখের দিকে তাকালে কি রাগ করা যায়? সমুদ্র যদি প্রথমে রাজি হয়ে যেত তাহলে এখন এই অবস্থায় পড়তে হতো না। তখন এত করে বললাম, কিছুতেই রাজি হলো না। এমন সময় রাজি হলো যখন আমি রুদ্রকে কথা দিয়ে ফেলেছি। না না, আমাকেই কিছু একটা ভাবতে হবে। শশী চায়ের কাপটা শাহানারার হাতে দিয়ে যে চলে যাবে অমনি শাহানারা শশীর ডান হাতটা চেপে ধরে বলল, আমার পাশে একটু বসতো,
তোর সাথে কথা আছে। শশী মুচকি এসে শাহানারার পাশে গিয়ে বসলো। উনি চায়ের কাপটা টি টেবিলে রেখে লম্বা একটা শ্বাস নিয়ে দু হাতের মুঠোয় শশীর হাতটা রেখে বলল, আমায় সত্যি করে একটা কথা বলবি আজকে? কি কথা আন্টি? তুই রুদ্রকে পছন্দ করিস? হ্যাঁ, করবো না কেন? আমি ওনাকে অনেক পছন্দ করি। বেশ ভয়ে ভয়ে কথাটা জিজ্ঞাসা করেছিল শাহানারা। পাছে শশী যদি না বলে তখন তো তার ছেলেটার মন ভেঙে যাবে। কিন্তু ওই শশীর মুখ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে মনে মনে বেশ শান্তি পেল। তবে সেই শান্তিটাও বেশিক্ষণ স্থায়ী হলো না শশীর পরের কথাগুলো শুনে। রুদ্র ভাইয়া অনেক ভালো, উনি আমাকে অনেক হাসায়, একদম বন্ধুর মতো। আমার যখন মন খারাপ থাকে আমি ওনার সাথে কথা বলি আর এক নিমিষেই আমার মনটা ভালো হয়ে যায়। আমরা অনেক ভালো বন্ধু আন্টি। যদিও উনি আমার থেকে বয়সে অনেক বড়, তাতে কি হয়েছে? বন্ধুত্বে কোনো বড় ছোট নেই, এটা উনিই আমায় বলেছে। শশীর সরল মনের কথাগুলো শুনে ভেতরে ভেতরে অনেকটাই দমে গেলেন শাহানারা। আমার ছেলেটা যেই সম্পর্কের নাম দিয়েছে ভালোবাসা, মেয়েটা তো সেই সম্পর্কটাকে বন্ধুত্বের বাঁধনে বেঁধে ফেলেছে। শাহানারা বেশ বিচক্ষণ মহিলা। উনি ভিতরে ভিতরে ঘাবড়ে গেলেও মুখে তা প্রকাশ করলেন না। শুকনো একটা হাসি দিয়ে শশীর মাথায় হাত বুলিয়ে কাপা গলায় বলল, সমুদ্রকে ভালোবাসিস? শাহানারার মুখ থেকে এমন কথা শশী মোটেও আশা করেনি। কথাটা শুনতেই লজ্জায় মাথা নামিয়ে নিল। এখনও কিভাবে বলবে? আপনার ওই রাগী কঠোর ছেলেটাকে ভেতরে ভেতরে মন দিয়ে বসে আছি। ভয় থেকেও যে ভালোবাসা হয় সেটা ওনার সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। শশীর লজ্জামাখা মুখ দেখেই বুঝে গেলেন শাহানারা জল বেশ অনেকটাই গড়িয়ে গিয়েছে। এখন তার একটাই কাজ, আর সেটা হলো রৌদ্রকে বোঝানো, নয়তো ছেলেটা অনেক বেশি কষ্ট পাবে। ঘড়ির কাঁটা 9টার ঘরে গিয়ে থেমেছে। শশী রেডি হয়ে ক্লাসের জন্য বের হবে, কিন্তু বই তো সমুদ্রের ঘরে। এখন মনে হচ্ছে রাতের বেলা গিয়ে বইটা আনলেই ভালো হতো। কে জানতো যে উনি এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে। সমুদ্রের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে শশী। বেশ কয়েকবার নক করেছে, তবে কোনো সাড়া শব্দ নেই। শাহানারাকে যে বলবে, সেও জয়কে নিয়ে স্কুলে গিয়েছে। আজকে ওর স্কুলে কি একটা কাজ আছে, এজন্য যেতে হয়েছে। জোরে জোরে 3বার শ্বাস নিয়ে জোরে দরজায় হাত দিয়ে থাবা দিল। বেশ কিছুক্ষণ পর খট করে ভিতর থেকে দরজা খুলে গেল। শশী এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখনো সমুদ্র বাইরে আসেনি, হয়তো ছিটকিনিটা খুলে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। শশী আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, কেউ আসলো না। ওদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আর না পেরে শশী আলতো হাতে দরজা খুলে ভেতরে গেল। ভেতরে যেতে এসির ঠান্ডা বাতাস গায়ে লাগতেই ভেতরে কেমন শিরশির করে উঠল। বন্ধ জানালার উপর পর্দা ফেলা, তবুও যা সূর্যের আলো আসছে এতে রুমের ভেতরে সবকিছু বেশ ভালো মতোই দেখা যাচ্ছে। এক পা দুপা করে ভেতরে গিয়ে খাটের দিকে চোখ পড়তেই শশী দেখল সমুদ্র উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে, কোমর অবধি কাঁথা নেওয়া। বেশিক্ষণ সেদিকে না তাকিয়ে চটপট করে টেবিলের উপর থেকে বইটা নিয়ে ঘুরে আসতে এই সমুদ্রের পিঠের দিকে চোখ পড়ল। কাঁধের নিচে পিঠের একপাশে একটা দাগ বেশ গভীর মনে হচ্ছে, যেন ঘাটা বেশ কয়েকদিন আগেই শুকিয়েছে। পুরো পিঠ জুড়ে এমন হালকা পাতলা ছোটখাটো আরো বেশ দাগ আছে, তবে এটা চোখে লাগার মতো। শশী যাবে না করেও এক পা করে এগিয়ে গেল। কেবল একটু ঝুঁকে দাগটা কিসের এটা দেখবে, অমনি সমুদ্র ঘুরে চিত হয়ে গেল। আচমকা সমুদ্রের এহেন কাজে শশী ভয় পেয়ে পেছনে সরতে গিয়ে উল্টো পায়ে পা বেঁধে সমুদ্রের বুকের উপর হুড়মুড় করে পড়ে গেল। শশীর লম্বা বেনি শেষ মাথার অল্প করে ছেড়ে রাখা চুল সহ পুরো বেনিটাই সমুদ্রের মুখের উপর পড়ল। বা হাতে বেনিটা মুখ থেকে সরিয়ে শশীর বন্ধ চোখের দিকে তাকিয়ে বলল, ইমরানের কাছে বউ বলে পরিচয় দিয়ে এখন সোজা বাসর করতে চলে আসলে? এতটুকু বাচ্চা একটা মেয়ে বাসর করে এত ইচ্ছে, তা আমাকে সামলাতে পারবে তো, নাকি শুরু করার আগেই অজ্ঞান হয়ে যাবে? উঠতে ইচ্ছে করছে না? এভাবে থাকার ইচ্ছে করছে নাকি? যদি থাকে তাহলে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। কথাটা বলে সমুদ্র 2 হাতে শশীকে জড়িয়ে ধরতে গেলে শশী লাফ দিয়ে সমুদ্রের বুক থেকে উঠে পড়ে। অতঃপর কোনো দিকে না তাকিয়ে ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। রুমের বাইরে আসতে বুকে হাত দিয়ে দেয়ালে ঘেঁষে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো, যেন এতক্ষণ শ্বাস আটকে রেখেছিল, এখন ছাড়া পেতেই হা করে সব বাতাস নিজের মধ্যে টেনে নিচ্ছে। শশী চোখ বন্ধ করতেই চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠল। অমনি চট করে চোখ খুলে ফেলল। ও মা, চোখ বন্ধ করলেও তো ওনাকে দেখতে পাচ্ছি। এখন তাহলে আমার কি হবে? আমি রাতে ঘুমাবো কি করে? শব্দ শোনার রাতে আমার বইটা দিয়ে দিলেই তো হয়ে যেত, তাহলে এমনটা আর হতো না। এখন আমার কি হবে? আচ্ছা, কোনোভাবে কি চোখ খুলে রেখে ঘুমানো যায় নাকি? চেষ্টা করে দেখতে পারো, কারণ মাছেরা নাকি চোখ খোলা রেখে ঘুমায়। তুমিও একবার চেষ্টা করতে পারো, তবে এটা করার জন্য অবশ্যই তোমাকে পানিতে নামতে হবে। এখন তুমি যদি আমার এত বড় বাড়ি রেখে
পানিতে গিয়ে ঘুমাও, আর সেটা যদি তোমার আব্বা জানতে পারে তাহলে কি জমশেদ মাস্টার আমার ছেড়ে কথা বলবে? পাশ থেকে কথার আওয়াজ পেতেই শশী মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখে সমুদ্র দরজার সামনে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে রেখেছে। এতক্ষণ সে তার উদম শরীরটা কালো টি শার্ট দ্বারা ঢেকে ফেলেছে। সমুদ্রকে দেখতেই শশী দুহাতে নিজের মুখ ঢেকে ইস, কি লজ্জা, কেউ বাঁচাও আমারে। কথাটা বলে পড়িমড়ি করে দৌড়ে ওখান থেকে নিজের রুমে চলে গেল। শশীর এহেন কাণ্ডে সমুদ্র শশীর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এত লজ্জা হলে তো আমার বাসর করেই হবে না। দেখা যাবে রাতে বাসর করলাম, সকালে বউ লজ্জায় আর আমার সামনেই আসলো না। বাকি জীবনটা তার ঘুমটা দেওয়া মুখটা দেখা লাগলো। এই জন্যই ছোট মেয়ের প্রেমে পড়তে হয় না। কিন্তু কি আর করার, যা হওয়ার তো হয়ে গেছে। এই জন্য বোধহয় গুরুজনরা বলে গিয়েছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে কেন জানি ক্লাসেও মন বসছে না। সামনে স্যার দাঁড়িয়ে লেকচার দিচ্ছে, দিকে শশী গালে হাত দিয়ে সকালের ঘটে যাওয়া কাহিনীটা ভাবছে। পাশ থেকে মিলি কনুই দিয়ে শশীকে ধাক্কা দিয়ে বলল, কিরে, তোর মন কোথায়? সে কখন থেকে দেখছি গালে হাত দিয়ে কি একটা ভেবেই যাচ্ছিস। স্যার যদি একবার দেখে না, তাহলে এতক্ষণ কি পড়লো সবটা তোকে জিজ্ঞেস করবে, তখন বলতে পারবি। মিলির কথা শুনে শশী কাল থেকে হাত সরিয়ে মিলির চোখের দিকে তাকিয়ে বলল, দেখ আমার চোখের দিকে তাকা, দেখেছিস কেমন লাজুক লাজুক ভাব? আর আমার গাল দুটো কেমন ফুলকো লুচির মতো হয়ে গেছে, আর আমার ঠোঁটটা স্ট্রবেরির মতো কেমন লাল লাল হয়ে গেছে। এই মিলি, আমি এই মুখ নিয়ে বাড়ি যাব কি করে? আজকে দিনটা তোর বাড়িতে থাকতে দিবি আমায়? কাল হতে হতে আবার সব ঠিক হয়ে যাবে। শশীর এমন অদ্ভুত কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না মিলি। উল্টো চোখ বড় বড় করে শশীর দিকে তাকালো, যেন সে শশীর কথা অনুযায়ী সবটা মিলাচ্ছে। সত্যি কি কারো গাল ফুলে ফুলকো লুচির মতো হয়? মিলি যখন এসব ভাবতে ব্যস্ত, শশী তখন আবারও নিজের ভাবনায় মত্ত। ও কিভাবে মিলিকে বোঝাবে সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটা যে খুব গভীরভাবে কোনো এক পুরুষের প্রেমে পড়েছে। হঠাৎ তার অতি অল্প ছোঁয়ায় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের একটু ছোঁয়াও যে ভেতরটা এভাবে উল্টে পাল্টে দেয়, সেটা তো ভাবনারও বাইরে ছিল। এই ছোঁয়ায় যেন ও ভিতরে অগ্নিকাণ্ড ঘটিয়ে দিয়েছে। কিন্তু কি আশ্চর্য, ভেতরে আগুনে দগ্ধ হলেও বাইরের শরীরটা বরফের মতো ঠান্ডা। যেন মনে হচ্ছে যেই পুরুষের এই সামান্য ছোঁয়ায় এমন হতে পারে, তাহলে সে যদি আরও গভীর করে ছুঁয়ে দেয় তাহলে কি হবে? কথাটা মনে হতে শশী দুহাতে মুখ ঢেকে বলল, হায় হায়, তাহলে তো মরেই যাব আমি। আচমকা শশীর এমন কথায় মিলি এবার বেশ জোরে সোরে শশীকে ধাক্কা দিয়ে বলল, আর একটু পরে মরিস বই, স্যার ক্লাসটা শেষ করে বের হোক, তারপর আমি নিজ দায়িত্বে তোকে কলেজের বিল্ডিং এর ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। তখন না হয় আরামসে মরিস। এখন অন্তত আমাকে ক্লাসটা করতে দে, আর তুই নিচেও কর। এভাবে নতুন বইয়ের মতো লজ্জা পাওয়া বন্ধ কর। মিলির কথা শুনে শশী নিজেকে ঠিক করে চুপচাপ ভালো হয়ে বসলো। নিজেকে মনে মনে বেশ কয়েকটা কঠিন কথা শোনালো, যেন পরবর্তীতে এমন ভুল কাজ সে না করে। ক্লাস শেষ হতে সবাই বেরিয়ে গেল। শশী বের হতে মিলি ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, এখন বল কাহিনী কি? তখন ওভাবে নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছিলি কেন? আর কি সব উল্টোপাল্টা কথা বলছিলি? গাল ফুলে গেছে, ঠোঁটে স্ট্রবেরি হয়ে গেছে, এসব কি? মিলির কথা শুনে শশী কিছু বলল না। বা হাতে নিজের মুখটা ভালো করে মুছে নিয়ে বলল, সত্যি কি এমন কিছু হয়েছে? আমার দিকে ভালো করে তাকিয়ে সত্যি করে বল না। তুই সত্যি পাগল হয়ে গেছিস? এবার সত্যি সত্যি কিন্তু তোকে এই দোতলার বারান্দা থেকে ফেলে দিব। মিলির কথায় আর কোনো জবাব দিল না। শশী দুজনে সিঁড়ি বেয়ে নিচে নেমে মাঠ পেরিয়ে কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো। কলেজ ছুটি হয়ে গেছে বিধায় একে একে সবাই বেরিয়ে যাচ্ছে। শশী আর মিলি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তখনই ওদের সামনে কালো জিপ এসে থামলো। শশী মাথা উঠিয়ে দেখে সমুদ্র। সমুদ্রকে দেখতেই মিলির পিছনে গিয়ে দাঁড়ালো, কেননা এই মুখ সে সমুদ্রকে কিভাবে দেখাবে। সমুদ্র গাড়ি থেকে নেমে সানগ্লাসটা বুকের সাথে রেখে মিলির সামনে এসে দাঁড়ালো। মিলি হাঁ করে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। একদম সামনে এসে দাঁড়ানোই মিলি সমুদ্র টান টান বুকটাই দেখতে পাচ্ছে। গাড়িতে থাকাকালীন তো পুরোটাই দেখা যাচ্ছিল, এখন সামনে এসে দাঁড়ানোই মাথা উঁচু করে দেখা লাগছে। সমুদ্র শশীকে উদ্দেশ্য করে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। যেহেতু শশী মিলির পিছনে, তাই সমুদ্রের কথা শুনে মিলি ভাবলো কথাটা ওকে বলেছে, তাই থতমত খেয়ে বলল, হ্যাঁ যাবো তো, কিন্তু কোথায়? আর আপনি কে? মিলির কথা শুনে সমুদ্র একবার মিলির দিকে তাকালো, পরক্ষণে আবার শশীর দিকে তাকিয়ে বলল, কি হলো, শুনতে পাওনি? জলদি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে।
মিলি এবার ব্যাপারটা বুঝতে পারলো। আসলে লোকটা কথাটা ওকে নয় বরং ওর পিছনে থাকা শশীকে বলেছে। কিন্তু লোকটা কে আর শশীকে কিভাবে চেনে? কথাগুলো ভেবে মিলি পাশে একটু সরে গিয়ে শশীর দিকে তাকালো। দেখলো শশী ব্যাগ নিয়ে ওর মুখ ঢেকে রেখেছে। মিলি শশীর এহেন কাজে বড়ই বিরক্ত হলো। ওর মুখের থেকে টান দিয়ে ব্যাগটা নিয়ে বলল, এখানে এভাবে লুকিয়ে আছিস কেন? উনি তোকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? শশী দুহাতে নিজের মুখ ঢেকে ফিসফিস করে মিলিকে বলল, আমার সামনে থেকে সরিস না মিলি, উনি আমার এই মুখ দেখে ফেলবে তো। মিলি বোকার মতো একবার শশীর দিকে তো আবার সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ভ্রু কুঁচকে শশীর দিকে তাকালো। শশী তখনও মুখ ঢেকে আছে। সমুদ্র মিলির দিকে তাকাতেই মিলি সরে গেল। সমুদ্র শশীর কাছে গিয়ে বাম হাত ধরে মিলির থেকে ব্যাগটা নিয়ে গাড়ির দিকে গেল। পাশের সিটে শশীকে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। ওদিকে মিলি এখনো হাঁ করে শশী আর সমুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, ওইদিকে মুখ করে আসো কেন? গাড়ি চালাতে চালাতে কথাটা বলল সমুদ্র। শশী বাইরের দিকে তাকিয়ে বলল, এমনি বাইরের দৃশ্য দেখছিলাম। জীবনে কখনো দেখোনি? আমার দিকে তাকাও। সমুদ্রের গম্ভীর কণ্ঠে কথাটা শুনতেই শশী আস্তে আস্তে সমুদ্রের দিকে তাকাতেই সমুদ্র মজার সুরে বলল, কি ব্যাপার, তোমার গালগুলো এমন ফুলে আছে কেন, যেমন লাল টমেটো? ব্যাস, সমুদ্রের কথা শুনতেই লজ্জায় আবারও মুখ ফিরিয়ে নিল। সমুদ্র হালকা হেসে গাড়ি চালানোয় মন দিল। মাঝে মধ্যে মেয়েটাকে লজ্জায় ফেলে মন্দ হয় না, এমন ফুলো ফুলো লাল লাল লজ্জা রাঙা মুখটা দেখা যাবে। বিছানায় আধা শোয়া হয়ে এক মনে জানালার দিকে তাকিয়ে আছে শাহানারা। শাহানারার এমন ভাবনার মাঝে সমুদ্র দরজায় নক দিল। অনুমতি পেয়ে সমুদ্র রুমে এসে মায়ের পায়ের কাছে এসে বসে বলল, কালকে রৌদ্র আসবে, আমার সাথে তুমিও যাবে এয়ারপোর্টে। শাহানারা সমুদ্রের দিকে তাকালো। ছেলেটা কার মতো হয়েছে সেটা ভেবেই চিন্তিত। কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? আরো কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। বেরিয়ে যাওয়ার আগে পেছন ফিরে শাহানারার দিকে তাকিয়ে বলল, তাহলে রৌদ্র আসলে কথাটা বলো, আমি আর দেরি করতে চাই না। কি হলো রুদ্র ভাইয়া, আপনি আমাকে এখন ছাদে কেন নিয়ে আসলেন? আপনার ভাই যদি জানতে পারে তাহলে আমাদের দুটোকেই এই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। শশীর কথা শুনে রৌদ্র হাসলো, তবে কিছু বলল না। রেলিং এর সাথে হেলান দিয়ে শশীর দিকে তাকিয়ে আছে। শশী রৌদ্রের সামনে তুড়ি বাজিয়ে বলল, আরে কোথায় হারিয়ে গেলেন? আর আপনি এতদূর জার্নি করে এসেছেন, চলুন নিচে যাই। একটু চুপ করে দাঁড়াও তো, এত চটফট করে কেন? তোমাকে আমার একটা কথা বলা আছে। এতদিন অপেক্ষা করেছে আমি, আর অপেক্ষা করতে পারছি না। কথাটা তোমাকে না বললে, না বলা অবধি মোটেও শান্তি পাচ্ছি না। শেষের কথাটা আস্তে আস্তে বলল। কি বলবেন বলেন, তারপর আমিও তো বলবো। রৌদ্র শশীর সামনে এসে দাঁড়ালো। হাতের মুঠোয় কিছু রাখা আছে। কেবলই রৌদ্র কিছু বলবে তখনই শশী সামনে থেকে সরে আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্ছ্বাসিত গলায় বলল, রুদ্র ভাইয়া, ওই দেখুন তারা ছুটছে। শুনেছি এই সময় কিছু চাইলে নাকি তার সেই চাওয়া আল্লাহ পূরণ করে। আসুন আসুন, আমরা একসাথে চোখ বন্ধ করে নিজের জন্য কিছু চেয়ে নিই। তোরা দুজনে এই সময় সাথে কি করছিস? শশী আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করছিল। আর রৌদ্র শশীর পিছনে দাঁড়িয়ে ওকে দেখছিল। ভেবেছে শশী পিছনে ফিরলেই হাঁটু গেড়ে বসে ওকে মনের সব জমানো কথাগুলো বলবে। কিন্তু তার আগে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে সমুদ্র কথাটা বলল। সমুদ্রের গলা শুনে রৌদ্র সোজা হয়ে দাঁড়ালো। শশীও চমকে পেছনে ফিরে তাকিয়ে সমুদ্রকে দেখে ভয়ে গুটিসুটি হয়ে মাথা নিচু করে দাঁড়ালো। সমুদ্র ভ্রু কুঁচকে দুজনকে দেখছে, তবে মনে মনে কি ভাবছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ওটা সমুদ্রই ভালো জানে। এই সময়ে সমুদ্রকে ছাদে দেখে রৌদ্র বেশ বিরক্ত হলো। বিড়বিড় করে বলল, দূর, এই ভাইয়াটাও না আসার আর সময় পেল না। নিজের বিয়ে তো প্রেম টেমে করলই না, এখন আমার প্রেমের সাথে এসেও বাধা দিচ্ছে। কি ব্যাপার, কথা বলছিস না কেন? আসল ভাইয়া, হয়েছে কি, এতদিন পর বাড়িতে আসলাম, শশীর সাথে দেখা হলো, তাই এমনি কথা বলার জন্য এখানে আসা। আর কি, আমরা তো নিজেই মেনে নিয়েছিলাম, কিন্তু শশী আকাশে কি তারা নাকি দৌড়াবে মনে হয়েছে ছুটছিল, দেখেছে তাই হিসেব করেছে আমরা এই নিচে নেমে যাব। এই শশী, যাও নিচে যাও। এত রাতে ছাদে কি? হ্যাঁ, জানো না ছাদে জিন ভূত থাকে, মেয়েদের দেখলে তুলে নিয়ে যায়। এই তো ভাইয়া, আমি ওকে বকে দিয়েছি, ও এখনই চলে যাবে। রৌদ্র এক নাকারে কথাগুলো বলে ক্যাবলা হেসে সমুদ্রের দিকে তাকালো। ওদিকে শশী চোখ বড় বড় করে রৌদ্রের দিকে তাকিয়ে আছে। এ কি মিথ্যাবাদী রে, নিজেই আমাকে কি যেন বলবে এটা বলে ছাদে নিয়ে এলো, আর এখন নিজের ভাইয়ের সামনে পুরে পল্টি খাচ্ছে। মনে মনে কথাগুলো বলে রেগে রৌদ্রের দিকে তাকালো। দেখলো রৌদ্র করুণ মুখ করে আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে।
রৌদ্র নিচে যা, তুই মা ডাকছে। আচ্ছা ঠিক আছে শশী, চলো। না তুই যা, আমার শশীর সাথে কথা আছে। সমুদ্র কথাটা বলতেই শশী ভয়ে একবার রৌদ্রের দিকে তাকিয়ে আবার সমুদ্রের দিকে তাকালো। রৌদ্র শশীর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে সমুদ্রের দিকে তাকালো, কিন্তু বড় ভাইয়ের কথার পিঠে আর কিছু বলতে পারলো না। অগত্যা মাথা নিচু করে আস্তে আস্তে নিচে চলে গেল। রৌদ্র যাওয়ার পর সমুদ্র হেঁটে রেলিংয়ের কাছে গেল, অতঃপর আকাশের চাঁদের দিকে একবার তাকিয়ে আবারও শশীর দিকে তাকালো। শশী এখনো সেই এক জায়গায় খাম্বার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে আসো। গম্ভীর স্বরে কথাটা বলে আবারও সামনের দিকে তাকালো। সমুদ্রের কথা শুনে কিছুটা সময় নিয়ে শশী এক পা দুপা করে আস্তে আস্তে সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ালো। তবে তাৎক্ষণিক কেউ কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সমুদ্র সামনের দিকে তাকিয়েই বলল, তা কি চাইলে? খুব করে চাওয়া জিনিস কাউকে বলতে হয় না, তাহলে সেটা আর পাওয়া যায় না। তাই নাকি? এসব উদ্ভট কথা কোথা থেকে শিখছো? এসব সত্যি না, এখন বলো কি চাইলে? সমুদ্রের কথা শুনে শশী পাশ ফিরে সমুদ্রের দিকে তাকালো, তারপর মুচকি হেসে হাঁটু মুড়ে বসে সমুদ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার ওই শক্ত পোক্ত শুকনো খা খা করা মরুভূমির মতো বুকে এক পশলা শান্তির বৃষ্টি হতে চেয়েছি। আপনার মনের আকাশের চাঁদ হয়ে জল জল করতে চেয়েছি। সমুদ্রের মতো উত্তাল, অশান্ত, নিয়ন্ত্রণহীন আপনার একমাত্র শান্তির কারণ হতে চেয়েছি। আপনার বুকের বাঁ পাশের শক্ত চামড়া ভেদ করে ভেতরে যে এক টুকরো নরম হৃৎপিণ্ড আছে, সেখানের একমাত্র মালিক হতে চেয়েছি। অতঃপর সব শেষে সত্যি সত্যি যদি পুনর্জন্ম বলে কোনো কিছু থেকে থাকে, তাহলে আমি সেই জন্মেও আপনার অর্ধাঙ্গিনী রূপে এই ধরনীতে আসতে চেয়েছি। আপনি কি অনুমতি দেবেন? শশীর কথা শুনে সমুদ্র অবাক হয়ে শশীর দিকে তাকিয়ে আছে। অতঃপর শশীর হাত ধরে ওকে তুলে দাঁড় করিয়ে সমুদ্র ওর বুকে নিজের দুহাত গুজে বলল, কাল সকালে তৈরি থেকো, রৌদ্র তোমাকে হেজলতলিতে দিয়ে আসবে। আর এখন এসে যাও, রাত অনেক হয়েছে, এত রাত করে বাড়ি থাকা ঠিক না। সমুদ্রের কথা শুনে শশী পুরাই ভ্যাবাচাকা খেয়ে গেল। ও বলল কি আর সমুদ্র করছে কি? তবে সমুদ্রের এহেন কাজে ভিতরে ভিতরে কষ্ট পেল। তাহলে কি সমুদ্র ওকে চায় না? এজন্য কি সমুদ্র ওকে পাঠিয়ে দিতে চাইছে? শশী কিছু বলতে চাইছে, কিন্তু সমুদ্র হাত দিয়ে বাধা দিয়ে বলল, আর কোনো কথাই শুনতে যাচ্ছি না, চুপচাপ নিচে যাও। কাজলবিহীন টানা টানা দুটো আঁখি বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তবে সেটা সমুদ্রের চোখে পড়েছে কিনা জানা নেই। শশীর কারণ সে তো মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। শশী বেশ কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। যাওয়ার আগে নিজেকে বলল, আর কখনো ভালোবাসার দাবি নিয়ে এই পাষাণ লোকের সামনে আসবো না। উনি আসলে ভালোবাসা কি জানেই না, সেটা কাউকে ভালোবাসতেও জানে না। উনি শুধু কষ্ট দিতে জানে। ওনার থেকে কিছু আশা করাটাই বোকামি। আসলে আমিই পাগল। সিঁড়িতে পা দেওয়ার আগে শশী শেষবারের মতো পিছনে ঘুরে তাকালো, কিন্তু না, সেই হৃদয়হীন লোকটা আগের মতোই আকাশের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য পিছনে ঘুরে তাকায়নি। অতঃপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। শশী অদৃশ্য হতেই সমুদ্র ঘুরে তাকালো, রেলিংয়ের সাথে হেলান দিয়ে দুহাত বুকে গুজে শশীর যাওয়ার দিকে তাকিয়ে বলল, যতটা ভাবছিলাম তুমি দেখি তার থেকে এগিয়ে। আমি দেখি ছোট বলে পিছিয়ে যাচ্ছিলাম, তুমি তো দেখি বেশ বড় হয়ে গেছো, একদম বাসর করার মতো। ড্রয়িং রুমে ব্যাগ হাতে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে শশী। এখন শুধু রৌদ্র রেডি হয়ে নামলেই ওরা হিজলতলির উদ্দেশ্যে রওনা হবে। শশী একবার মাথা উঁচু করে উপরের দিকে তাকালো, কিন্তু সমুদ্রের কোনো নামগন্ধ নেই। পরে শাহানারার কাছ থেকে জানতে পারলো সমুদ্র সকাল সকাল কোথাও একটা গিয়েছে। অগত্যা একরাশ হতাশা নিয়ে দাঁড়িয়ে থাকলো। শাহানারা পাশ থেকে নানা রকম কথা বলছে, কিন্তু শশীর সেদিকে কোনো মন নেই। ও শুধু রাতের কথা ভাবছে। তাহলে কি সমুদ্রকে চায় না, ওকে পছন্দ করে না, এই জন্য কিভাবে ফিরিয়ে দিল? শশীর ভাবনার মাঝেই রৌদ্র নিচে নেমে এসে শশীর পাশে দাঁড়িয়ে বলল, তাহলে যাওয়া যাক। রৌদ্রের কথায় ধ্যান ভাঙল শশীর। সবার থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ল। রৌদ্র এক মনে গাড়ি চালাচ্ছে, ওর পাশে শশী চুপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর কিছু একটা মনে হতেই রৌদ্র আর চোখে শশীর দিকে তাকিয়ে বলল, তুমি এটা আমাকে কিছু বলতে চেয়েছিলে? তা তো চেয়েছিলাম, কিন্তু রাতে আপনার ভাই যেটা করলো, এরপর তার থেকে কিছু আশা করাটাই বোকামি। কথাটা মনে মনে বলল শশী। এভাবে চুপ থাকায় রৌদ্র আবারও শশীকে কথাটা বলল। এবার শশী অন্যদিকে মুখ করেই বলল, না কিছু না, এমনি। শশীর মনের মধ্যে ঠিক কি চলছে সেটা জানার জন্য রৌদ্র কথায় কথায় শশীকে বলল, আচ্ছা শশী, তুমি কি কাউকে পছন্দ করো? না মানে আমি বলতে চাচ্ছি যে তোমার কি কাউকে ভালো লাগে? যেহেতু আমরা বন্ধু, সেহেতু আমাকে বলতেই পারো। এতটুকু অধিকার অন্তত আমার আছে নাকি?
রৌদ্রের কথায় শশী তাৎক্ষণিকভাবে কিছু বলল না। রাতের ঘটনায় এমনিতেই মনটা খারাপ তার উপর রৌদ্র এভাবে প্রশ্ন করায় ভিতরে ভিতরে বেশ বিরক্ত হলো শশী। তবে মুখ ফুটে সেটা প্রকাশ করলো না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলল, একজনকে অনেক ভালো লাগে, কিন্তু আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না। আমার এটা মনে হয়, তবে তার মনে কি চলছে সেটা উনিই জানেন। বিড়বিড় করে কথাটা বলল শশী। রৌদ্র শশীর এমন কথা শুনতেই আচমকা গাড়ি ব্রেক করে অবাক হয়ে শশীর দিকে তাকালো। এভাবে ব্রেক করায় শশী সামনের দিকে কিছুটা ঝুঁকে গেল। আতঙ্কিত চোখে রৌদ্রের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? না মানে সামনে ভাইয়া। কথাটা শুনতে শশী সামনের দিকে তাকালো। দেখলো সমুদ্র তার কালো জিপটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কোনো সিনেমার হিরো। এদিকে আমার নরম মনটা ভেঙে চুরমার করে দিয়ে উনি সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, নিষ্ঠুর লোক একটা। শশী মনে মনে কথাটা বলতেই রৌদ্র সিট বেল্ট খুলে শশীকে বসতে বলে গাড়ি থেকে নেমে গেল। তবে রৌদ্র আর সমুদ্রের মাঝে কি কথা হলো সেটা শশীর অজানা। খানিকক্ষণ পর রৌদ্র সমুদ্রের জিপটাতে চড়ে বসলো, অতঃপর গাড়িটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। রৌদ্র চলে যেতেই সমুদ্র এসে শশীর পাশে বসে পড়ল। তবে শশীর মনে হাজারো খানিক প্রশ্ন থাকলেও সেদিকে পাত্তা দিল না। সমুদ্রকে পুরোপুরি এড়িয়ে গেল। সমুদ্র শশীর দিকে তাকিয়ে নিজের সিট বেল্ট পরে নিল, কিন্তু তবুও শশী সমুদ্রের দিকে তাকালো না। মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সমুদ্র বেশ কিছু সময় শশীর দিকে তাকিয়ে থেকে চটাস করে শশীর ডান গালে টাইট একটা চুমু বসিয়ে দিল। নরম গালে সমুদ্রের ঠোঁটের ছোঁয়া পেতেই শশী তড়িৎ গতিতে সমুদ্রের দিকে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু সমুদ্রের কোনো হেলদোল নেই। সে তার মতো গাড়ি স্টার্ট দিতে ব্যস্ত। শশী রেগে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? গাড়ি চালানোর ফাঁকে সমুদ্র শশীর দিকে তাকিয়ে বলল, কোনটা কি হলো? একটু আগে আপনি ওটা কি করলেন? একটু আগেই তো আমি অনেক কিছু করেছি, তবে তুমি কোনটার কথা জিজ্ঞেস করছো বুঝতে পারছি না, বুঝাই বলো। কি তোর লোক, সবকিছু বুঝেও এখন না বোঝার ভান করে, নাদান বাচ্চা সাজতেছে। মনে মনে কথাটা বলে শশী দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার গালে খেলেন কেন? আবার কি? ও আচ্ছা, তুমি চুমু খাওয়ার কথা বলছো, কিন্তু এখানে আমার দোষ কোথায়? তুমি তো চুমু খেতে বলছিলে। সমুদ্রের কথা শুনে শশী অবাক হয়ে সমুদ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি বলেছি? কি মিথ্যে কথা! আমি আবার কখন আপনাকে এটা করতে বললাম? গাড়িতে ওঠার পর থেকে আমি আপনার সাথে তো কথাই বলিনি। তাহলে? ওই তো কথা বলিনি, কিন্তু ঠিকই আমাকে চুমু খাওয়ার ইসে দিয়েছো। আমি তো গাড়িতে উঠেই দেখলাম আমার দিকে তোমার ডান গাল বাড়িয়ে দিয়েছো। তো আমি তো ভাবলাম ছোট মানুষ, হয়তো মুখে বলতে পারছো না, লজ্জা পাচ্ছ, তাই ইশারা করছো, এই জন্য তো আমি চুমুটা খেলাম। আমি আবার বড্ড পরোপকারী, মায়ের থেকে শুনুনি, এই জন্য কেউ কিছু চাইলে তাকে ফেরাতে পারি না। সমুদ্রের কথা শুনে শশী আকাশ থেকে পড়ল। এই লোকটাকে ও যতটা ভালো ভেবেছিল এ তার এক কোনাও না। উপরে ভদ্রলোক সেজে থাকে, অথচ ভেতরে ভেতরে মহা খারাপ। আবার কিছু বললেও উল্টাপাল্টা যুক্তি দিয়ে বুঝায় দেয়। কথাগুলো ভেবে শশী রাগে রাগে আর চোখে সমুদ্রের দিকে তাকালো। তবে এবার আর জানালার দিকে মুখ দিয়ে রাখেনি, একদম সোজা সামনের দিকে তাকিয়ে আছে আর বারবার শুধু সমুদ্রের দিকে তাকাচ্ছে। লোকটাকে কোনো বিশ্বাস নেই। একবার গালে চুমু খেয়ে কি সব যুক্তি দেখালো, না জানি আবার খপ করে ঠোঁটে চুমু দিয়ে আবার কি যুক্তি দেখায়। এই জন্যই সাবধান থাকাই ভালো। আম্মা, আমি তো আপনার কথা মতো কাজ করলাম, তারপরে ওই সমুদ্র আমার লোক দিয়া এমনি পিটালো, আর আপনি এখনো ওকে কিছু করলেন না? এই গ্রামে না গিয়েই তোমার হাত পা ভেঙে আর নিজেকে তো ওই নিজেই গ্রামে যাচ্ছে, তাহলে ভাবো তোমার কি হতে পারে। নিজের জীবন প্রিয় হলে জলদি লুকিয়ে পড়ো, আমি না বলা পর্যন্ত ওর সামনেও পড়বে না। কোন কি আম্মা, ওই সমুদ্র আজকে আমাদের গ্রামে আসতেছে? হায় হায়, আমার আগে বলবেন না? কথাটা বলেই শাহিন ফোনটা কেটে দিয়ে বা হাতে নিজের লুঙ্গিটা ধরে খোঁড়াতে খোঁড়াতে নিজের বাড়ির দিকে চলে গেল। আপাতত আজকে আর বাড়ি থেকে বেরোনো যাবে না। খবর নিয়ে দেখতে হবে সমুদ্র কতদিন হিজলতলি থাকে, সে কতদিন মোটেও বাইরে বেরোনো যাবে না। ফুপি, তুমি এখনো চুপ করে থাকবে? ওই সমুদ্র একের পর এক আমাদের ক্ষতি করেই চলছে, আর তুমি চুপ করে বসে আছো। কিছু বললেই বলো সময় আসুক। আরে আর কবে সময় আসবে? তুমি কিসের জন্য অপেক্ষা করছো বলো তো? খাগড়াছড়িতে আমাদের লোকগুলোকে কুকুরের মতো মারলো, সাথে অত টাকার মালগুলো সব আটক করলো, আবার এখানে এসেও একের পর এক ক্ষতি করেই চলেছে। এর পরেও তুমি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবে?
সমুদ্রকে কতদিন ধরে চিনো তুমি? হ্যাঁ, কতটুকু জানো ওকে? ছোটবেলা থেকেই চিনি আমি ওকে। ও কোনো কাজ এমনি এমনি করে না, ওর প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো কারণ থাকে। তুমি তো নিজেই তার প্রমাণ পেলে। আমাকে না জানিয়ে ওই মেয়েটার পেছনে গিয়েছিল, তোমার বাবাকে যেতে না দিয়ে নিজেই গেস্ট হয়ে গেল ওর কলেজে। কি ভেবেছো সমুদ্র ওসব কিছুই জানে না? আর আজকে বোরকার মতো কি করতে যাচ্ছিলে? সমুদ্রকে আক্রমণ করে শশীর কাছ থেকে ভালো হতে চেয়েছিলে, কিন্তু পেরেছো তা? ঠিকই তো, মাঝ রাস্তায় সমুদ্র রৌদ্রকে পাঠিয়ে নিজেই গেল। ও চুপ করে আছে বলে এটা ওর দুর্বলতা ভেবো না। 15 বছরের একটা ছেলে নিজের জীবন বাজি রেখে যখন তার কাছের মানুষকে বাঁচিয়েছিল, আমি তখনই জানি ও হালকাভাবে নেওয়ার মতেও ছেলে না। ও জানতো যে আমি অভিকের ক্ষতি করব, সেই জন্যই আমাকে পছন্দ করতো না, মিশতে দিত না আমার সাথে। অভিকের কিন্তু অভিক তো বোকা ছিল, সেই জন্যই বেঘরে প্রাণটা হারালো। ভাবো ছোটবেলাতেই যে ছেলেটা এতটা সাহসী ছিল, তাহলে এখন সে কি করে তোমার বয়সী অল্পতেই ধৈর্যহারা হয়ে পড়া, এই জন্যই সামনে আগাতে পারে না। বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরেছিলাম বলেই আজকে এই পর্যন্ত এসেছি। এখনো ঠিক আছি, ধৈর্য ধরো, সঠিক সময় চালটা ঠিক দেব, বরাবরের মতো জিতটা আমারই হবে, শুধু অপেক্ষা করো। আর হ্যাঁ, আমাকে না জানিয়ে আর কিছুই করবে না তুমি। এইসব ভুলভাল কাজ না করে নিজেই কাজে মনোযোগী হও। কথাটা বলেই মালবিকা নিজের ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে রুম থেকে বেরিয়ে গেল। জোসেফ রেগে একটা লাথি দিয়ে পাশের চেয়ারটা ফেলে দিল, অতঃপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, জোসেফ মির্জা এত অপেক্ষা করতে পারবে না। ওই সমুদ্রকে তো আমি দেখে নেব। ও আমার অনেক ক্ষতি করেছে, এবার ওর পালা। সুস্থ শরীরে তো হিজল তলে গিয়েছে, তবে সুস্থভাবে ফিরে আসতে পারে কিনা এটাই দেখার বিষয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।